জিনের তো মুয়ের জন্য ড্রেস খোঁজার কথা ছিল, তাই না? এখন তারা এমনই রোমান্টিক হয় যে রুমের জিনিসপত্র পর্যন্ত ঠিকঠাক থাকে না। মানে তাদের কিসের স্পিরিট আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, কেউ আবার আমাকে নিয়ে মজা করবেন না। তারপর ২ জন তাদের খাটে শুয়ে পড়ে আর গল্প করতে শুরু করে। মু বলে, আচ্ছা তোমার রেস কবে শুরু হবে? জিন বলে, এখনো সঠিক বলতে পারবো না, যে কোনো মুহূর্তেই এটা শুরু হতে পারে। মু বলে, ও আচ্ছা, তাহলে তোমাদের মাউন্টেন এভারেস্টের দিকে হবে তাই না? তখন সে বলে, হ্যাঁ ওই দিকে হওয়ারই সম্ভাবনা রয়েছে। তখন মু বলে, তাহলে তোমার রিস্ক থাকবে না? জিন বলে, রিস্ক তো থাকবে, এটা স্বাভাবিক। তবে আমি চেষ্টা করব সবকিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করার। তুমি চিন্তা করো না। আচ্ছা, যাদের সাথে তোমার কম্পিটিশন হবে তাদেরকে কি তুমি চেনো? তখন সে বলে, আরে আমি তাদেরকে কিভাবে চিনবো? তারা তো শ্যাডোতে কাজ করে। আর ওই জায়গার কাউকেই আমি চিনি না। কিন্তু কি আর করব, যেহেতু আমাকে রেসে অংশগ্রহণ করতে হবে তাই আমাকে যেতেই হবে। মু বলে, তোমার রেসে কি আমাকে নিবে? জিন বলে, আচ্ছা নিব। কিন্তু সে তাকে ঘুম পাড়িয়ে বাহিরে বাস্কেটবল খেলতে শুরু করে আর বলে, মু তুমি তো জানো না এটা কতটা রিস্কের। আমি তোমাকে চাইলেও নিতে পারবো না। তোমাকে যদি আমি সঙ্গে নেই তাহলে তোমার জানেরও ক্ষতি হতে পারে। আমি বেঁচে ফিরবো কি না ফিরবো এটাও তো শিওর নেই, তাহলে কিভাবে তোমাকে নিতে পারি? তারপর তারা রাতের বেলায় একসাথে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় সবসময়ের মতো তার আজও ঘুম ভেঙে যায়। তাই সে আগে মুখে কিস করে আর বলে যে, তুমি সকালে উঠে নাস্তা করে নিও। আমার কিছু কাজ আছে, ওইগুলো কমপ্লিট করেই আমি চলে আসব। তারপর সে এখান থেকে বাহিরে চলে যায়। বাহিরে লিন ছিল তার জন্য অপেক্ষারত। লিন তার জন্য একটি ড্রেস নিয়ে এসেছিল, যেই ড্রেস পরার কারণে সে ২০ সেকেন্ড পর্যন্ত জীবিত থাকতে পারবে। কারণ সে যেই জায়গাটিতে রেসের জন্য যাচ্ছে এটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল। এই জায়গা থেকে কেউ ফিরে আসতে পারে না। কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করে না। মু যখন ঘুম থেকে উঠে জিনকে খুঁজে না পায়, তখন তার কিছুটা সন্দেহ হয়। ওয়াশরুমে যাওয়ার পর সে যখন দেখতে পায় ওয়াশরুমের গ্লাসটিও ভাঙা, তখন সে বুঝতে পারে যে হয়তো অশুভ কিছু ঘটতে চলেছে। তখন সে বারবার জিনকে কল করে। জিন তার কল রিসিভ করে আর বলে, আমি একটু বাহিরে কাজে আছি, যখন ফ্রি হব তখন তোমাকে কল করে নিব। তবে কেন জানি না মোর বারবার সন্দেহ হচ্ছিল। সে বলছিল, সত্যি কথা বলছো তো আমার কাছে, নাকি তুমি রেসের জন্য গিয়েছো? সে বলে, আরে না, রেসের জন্য গেলে তোমাকে তো বলেই যেতাম। তারপরও কেন জানি না তার মনে কোনো শান্তি ছিল না। সে একাই বসেছিল। তার অনেক খারাপ লাগছিল। তখনই এখানে সানলে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, একা বসে আছো কেন? তখন সে বলে, আমার মনে হচ্ছে হয়তো সে রেসে চলে গিয়েছে। তখন তার বন্ধু বলে, আচ্ছা এসব বাদ দাও, পরে কথা বলা যাবে। তখনই এখানে লিয়ান মু চলে আসে আর বলে, জিনকে বাঁচাতে হলে চলো আমার সাথে। তবে মু তার কোনো কথাই বিশ্বাস করে না, বলে, তুমি যে সত্য কথা বলছো তার কি কোনো প্রমাণ রয়েছে? দাঁড়াও, আমি জিনকে কল করি। সে বারবার জিনকে কল করতে শুরু করে কিন্তু জিন তার কল রিসিভ করে না। আর ফোন যেহেতু সুইচ অফ দেখাচ্ছিল তাই সে বুঝতে পারে হয়তো কোনো গাফলা রয়েছে। কিন্তু লিনিয়ানের কথাও সে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে তাকে একদমই পছন্দ করতো না। লিনিয়ান যেতে যেতে বলে, তুমি কি জানো সে যে পুলিশ অফিসারের সাথে মিলে আছে? যদি জেনে থাকো তাহলে আমার কথাগুলো শুনো। এই রেসটি কিন্তু ইলিগেল ভাবে হচ্ছে। আর সে যে পুলিশের সাথে মিলে আছে, এটা যদি ওই দলের কেউ জানতে পারে তাহলে তাকে শেষ করে দিবে। আর তোমার কি মনে হয় ওয়াং এতই কাঁচা যে সে এইভাবে কাজ করবে? তখনই আমরা দেখতে পাই মু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মু গাড়ি নিয়ে একটি জায়গায় আটকে পড়ে। সে এখানের বাহিরে আর যেতে পারে না। এদিকে জিন যায় হিজিং এর সাথে দেখা করতে। সে হিজিংকে বলে, তুমি হারার জন্য প্রস্তুত থাকো। হিজিং বলে, তোমার কি মনে হয় তুমি সব সময় জিততে পারবে? এটা কখনোই সম্ভব না। ভাগ্যের জন্য ১-২ বার জিততে পেরেছো, আর পারবে না। যেহেতু তার গাড়ির মাঝ রাস্তায় আটকে গিয়েছিল সে তাই দৌড়াতে শুরু করে। তখনই এখানে সানলি গাড়ি নিয়ে আসে। তারপর সে বলে, আচ্ছা গাড়িটা আমাকে দাও, আমি ড্রাইভ করছি। রাস্তায় কাজ চলছিল। তারা গাড়ি আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তারা গাড়ি আটকাতে পারে না। এদিকে রেস শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছিল। সবাই রেসের জন্য প্রস্তুত ছিল। যেহেতু এখান থেকে রেস শুরু হবে তাই আর আগে গাড়ি যেতে পারবে না। তখন তার বন্ধু এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মু? তখন বলে, জিকে কেউ মারার চেষ্টা করছে। তখনই সে স্নেকি গার্লকে দেখতে পায়। স্নেকি গার্লের কাছে আসে আর কথা বলার চেষ্টা করে। সে স্নেকি গার্লকে বলে, তুমি তো তাকে ভালো করে চেনো তাই না? যদি তুমি তাকে চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই সাহায্য করবে। আমি জানি তুমি আমাকে সাহায্য করবে। হ্যাঁ, এখানে সে মনোবল নিয়ে এসেছিল। কিন্তু এখানে স্নেকি গার্ল পুরো উল্টো আচরণ করে বলে যে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কারণ জিন আমাকে ওই দিন গেট লস বলেছিল শুধু তোমার জন্য। তখন মু বলে যে, আমি খুব ভালো করে জানি যে তুমি জানো জিন কেমন লোক। তুমি তাকে সাহায্য করবে। তুমি যদি তাকে সাহায্য না করো তাহলে এখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন তাকে বলে যে, এভাবে হবে না, তোমাকে আটুগালা দিয়ে বসে বলতে হবে। তারপর সে ঠিক এইভাবেই বসে ভিক্ষা চায় জিনের জান।
সানলে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে একবারও নিজের কথা চিন্তা করে না। শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, তাকে ভিতরে আসতে দেয়। বলে সমস্যা নেই, তুমি চেষ্টা করে দেখতে পারো। এখানে সবাই রেস দেখার জন্য প্রস্তুত ছিল, সাথে ওয়াংও ছিল। ওয়াং মূলত জিনকে মারার প্ল্যান করে। এদিকে রেস শুরু হয়ে যায়। ওয়াংজি আর জিনের গাড়ি একই সূত্রে চলতে শুরু করে, কেউ একবার আগে কেউ পিছে। একবার তো তারা একদম সরাসরি চলতে শুরু করে। এদিকে তাদের গাড়ি আর সামনে এগোনো সম্ভব ছিল না, যেহেতু রেস শুরু হয়ে গিয়েছে। তাই তারা প্ল্যান করে যে ফায়ারওয়ার্ক চালাবে। ফায়ারওয়ার্ক চালালে অবশ্যই সে বুঝতে পারবে যে কি করা উচিত আর না করা উচিত। তাই তারা ওই অনুযায়ী কাজ শুরু করে দেয়। এদিকে আমরা জিনকে দেখতে পাই, জিনও ফায়ারওয়ার্ক দেখতে পারে তার গাড়ির মিররে। যখন সে ফায়ারওয়ার্ক দেখতে পারে তখন তার মনে পড়ে যায়, তাকে মো বলেছিল তোমাকে নিজের জন্য নয় আমার জন্য বাঁচতে হবে। তুমি বলেছিলে রেসের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিবে, কিন্তু এখন তো আমি তোমার জীবনে আছি। আমি চাই না তুমি তোমার জীবন বিসর্জন দাও। আমি চাই তুমি তোমার মতো করে বাঁচো। এদিকে আমরা ওয়াংকে দেখতে পাই, তার গাড়িতে একটি ট্রেকার ছিল যেটা দ্বারা সে কন্ট্রোল করতে পারতো জিনের গাড়িকে। জিনের গাড়িকে সে কন্ট্রোল করে ফেলে, জিন এটা বুঝতে পারে। যার কারণে জিন তার গাড়িতে কোনো ব্রেক নিতে পারছিল না, গাড়ির রেস কমাতে পারছিল না বা থামাতে পারছিল না। সামনে একটি টানেল ছিল, এই টানেলটি সে পার করতে পারে না, আর তার গাড়ি গিয়ে খাইয়ের মধ্যে পড়ে যায়। নিচে পড়ার কারণে তার গাড়ি ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে যাওয়ার পর প্রত্যেকটি গাড়ি থেমে যায়, আর এখানে রেস কন্টিনিউ করা সম্ভব হয় না। এদিকে আমরা মুকে দেখতে পাই, মু তো কান্নায় ভেঙে পড়ে। সে কিভাবে জিনকে বাঁচাবে এটাই ছিল তার লক্ষ্য। আশেপাশে সব দিকেই সে দৌড়াতে শুরু করে, মানে সে কোনো বাধাই মানছিল না। এদিকে আমরা মুয়ের বাবাকে দেখতে পাই, যে কিনা এই নিউজটি দেখতে পায়। বারবার সে কাউকে কল করছিল, কিন্তু কেউই কল রিসিভ করছিল না। এক পর্যায়ে আমরা তার বোনকেও দেখতে পাই, যে কিনা এইসব দেখে বয়ে জড়সড় হয়ে থাকে। কিছুক্ষণ পর মুয়ের ঘুম ভাঙে, মু তো চিৎকার করতে শুরু করে। সে ভাবতেই পারেনি জিনের এই অবস্থা। এদিকে বারবার সানলি কাউকে কল করছিল আর বলছিল এটা কোন ধরনের কথা, এখন পর্যন্ত কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, এটা আমি মানতে পারবো না। যখন সে মুয়ের আওয়াজ শুনতে পায় তখন সে বলে যে মু, তুমি এখানে থাকা নিরাপদ হবে না। তুমি এক কাজ করো, তুমি তার বাবার বাসায় চলে যাও। কারণ সবার আগে ফ্যামিলিকেই জানানো হবে। তুমি ওই জায়গায় থাকলে যেকোনো কিছু জানতে পারবে। মৌ অনেক জোরে জোরে কান্না করছিল। বলছিল জিনকে ছাড়া আমি কোথাও যাব না। জিনকে যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাওয়া যাচ্ছে আমি কোথাও যেতে রাজি নই। আমি জিনকে ছাড়া বাঁচতে পারবো না। জিন কেন ফিরে এলো না? জিন কোথায় গেল? জিনকে হসপিটালে খোঁজো, জিনকে সব জায়গায় খোঁজো। আমি জিনকে চাই। জিনকে ছাড়া আমার থাকা সম্ভব নয়। জিন কি জানে না জিনকে ছাড়া যে আমি মারা যাব? এই বলে সে বারবার শুধু কান্নাই করছিল। তারপর মুকে আমরা তার বাবার বাসায় দেখতে পাই। তার মা এসে তাকে বলে, বাবা ঘুমিয়ে পড়। যখনই কোনো নিউজ আসবে আমি তোকে সবার আগে জানিয়ে দিব। কিন্তু সে ঘুমায় না। সকাল ৭টা বাজলে সে ফোন নিয়ে চলে যায় গ্যারেজে। গ্যারেজে যাওয়ার পর সে দেখতে পায় গ্যারেজে কেউ ছিল না। শুধুমাত্র সানলি বসেছিল। তারপর সে সানলিকে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে? তুমি কি কোনো নিউজ পেয়েছো? তখন সে বলে না, এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি। এটা ভালো নিউজ। কারণ সে যদি অসুস্থ হতো তাহলে যেকোনো হসপিটালে ভর্তি হতো বা যেকোনো জায়গায় যেত। কিন্তু যেহেতু আজ পর্যন্ত কোনো নিউজ আসেনি, তাহলে সে হয়তো সুস্থ আছে। তুমি এক কাজ করো, খাবার খেয়ে নাও। তারপর আমরা এই বিষয় নিয়ে তদন্ত করছি। সে খাবার খেতে চায় না, কিন্তু এই শুকনা রুটিকেই সে মুখের ভিতর টুসতে থাকে। মানে এক প্রকার নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করছিল। আর অনেক বেশি কান্না করছিল। সিনটি এখানে কাট হয়ে আমাদের ওয়াংকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি খুশি ছিল আর এক্সাইটেড। তাকে দেখে মনেই হচ্ছিল যে সে এইসব কিছুই প্ল্যান করে করেছিল। এখানে তার লোকেরা ইচ্ছে মতো পার্টি করছিল, সেও অনেক খুশি ছিল। তার বাতিজা তাকে নিয়ে ড্রিঙ্ক দেয়। তখনই এখানে ওয়াংজি চলে আসে। ওয়াংজি বলে যে আমি নিজের দমে জিততে পারতাম, কিন্তু এটা তার সাথে ঠিক হয়নি। তাকে কি খুঁজে পাওয়া যায়নি? তখন সে বলে যে এটা তো ভালো কথা, তাকে খুঁজে পাওয়া যায়নি আর তুমি জিতেছো। এমন তো নয় যে তুমি জিততে পারোনি। কিন্তু সে বারবার বলছিল এটা উচিত হয়নি করা। আমি চাচ্ছিলাম আমি নিজের দমে জিতবো। তখন সে তাকে বলে এই নাও ড্রিঙ্ক করো। তখন সে বলে না থাক, ড্রিঙ্ক করতে হবে না। তখন সে এটা তার মুখে ছুঁড়ে মারে আর বলে তুমি এটার যোগ্য। আসলে সে গিল্টি ফিল করছিল, যার কারণে ওয়াং তার সাথে এই ঘটনাটি ঘটায়। তারপর তারা সবাই মিলে আবারও তাদের পার্টি শুরু করে দেয়। এদিকে আমাদের সানলি এবং মুকে দেখানো হয়। সানলি বারবার জিনের ফোনে কল করছিল। তখন সে তার ফোনটি খুঁজে পায়। গাড়িতে যখন সে ফোন খুঁজে পায় তখন সে বুঝতে পারে সে গাড়িতে ছিল না। গাড়িতে ওঠার আগেই সে জাম্প করে ফেলেছে। যার কারণে সে হয়তো এখনো জীবিত আছে, কিন্তু কোথায় আছে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। তখন সে একটু আশা খুঁজে পায়।
সানলের মনে পড়ে ওই লোকটির কথা যে কিনা পুলিশের লোক ছিল। পুলিশের লোকটির নাম ছিল মিস্টার লু। মিস্টার লুকে তারা কিভাবে খুঁজবে? তখন তারা একটি সবজিওয়ালার কাছে যায়। ওই মহিলাটি তার ঠিকানা দিয়ে দেয়। বলে, হ্যাঁ, উনি সবসময় আমার কাছ থেকে সবজি নিত। উনার ঠিকানা রয়েছে আমার কাছে বা নাম্বারও আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তারপর তারা অফিসার লুকে কল করে। মো যখন অফিসার লোকে জিজ্ঞাসা করে তখন সে বলে, হ্যাঁ, জিন আমার সাথেই আছে, কিন্তু আমি বলতে পারবো না তার অবস্থা। তখন মো জিজ্ঞাসা করে সে কি জীবিত আছে? তখন লু বলে, হ্যাঁ, জিন জীবিত আছে, কিন্তু এখন তোমার দেখা করা সম্ভব নয়। তখন আমরা জিনকে দেখতে পাই। আসলে জিনের অবস্থা খুবই খারাপ ছিল, তার সার্জারির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এদিকে মু তো তার জন্য কান্না করেই যাচ্ছিল। সে বারবার বলছিল, আমি সবকিছু জানতে চাই। মুয়ের মায়ের যে বয়ফ্রেন্ড ছিল কিস, সে তাকে কল করে আর মুয়ের সাথে দেখা করার জন্য তাকে ডাকে। মু যখন এখানে আসে তখন লোকটি বলে, দেখো, আমি তোমাকে কিছু সত্য কথা বলতে চাই। আমি জানি না তুমি কথাগুলো কিভাবে নিবে। কিছুদিন আগে তোমার মায়ের কিছু প্রবলেম দেখা দেয়, তারপর আমরা ডক্টরের কাছে যাই। ডক্টর বলে তোমার মায়ের হাড়ে ছিদ্র রয়েছে, তাও একটা না, অনেকগুলো। তার 70% ব্লক হয়ে গিয়েছে। 75% যদি ব্লক হতো তাহলে সে মারা যেত বা তার অনেক প্রবলেম দেখা দিতে পারতো। এখন তাকে চিকিৎসা করতে হবে আর তার চিকিৎসা অনেক ব্যয়বহুল। যার কারণে তোমার মা আমার সাথে ব্রেকআপ করতে চায়, কিন্তু আমি তোমার মাকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে কোনো বিনিময়ে আমি তোমার চিকিৎসা করাবো। আমি তোমাকে 100% ভালোবাসি। যদি তুমি চাও তাহলে আমরা এখনই বিয়ে করতে রাজি আছি। তবে মুয়ের মা এখানে কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না। সে বলছিল, তুমি কি একজন অসুস্থ মানুষকে বিয়ে করবে যার কোনো ভবিষ্যৎ নেই? তবে লোকটি বলে, কানাডাতে আমার অনেক ভালো বন্ধু রয়েছে, সে তোমার চিকিৎসা করলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা চলো, আগে আমরা মুখে গিয়ে সব সত্য কথা খুলে বলি। কিন্তু মা এখানে রাজি হয় না, বলে, না, আমার মেয়েকে কোনো কিছু বলা যাবে না। তুমি মুখে এখন কিছুই বলবে না, কারণ সে এখনো অনেক ছোট। সে যদি এইসব জানতে পারে তাহলে মেনে নিতে পারবে না। ক্রিস রাজি হয়ে যায় মুখে না বলার জন্য। মু জিজ্ঞাসা করে, আমার মায়ের অপারেশন কি ঠিকঠাকভাবে হয়েছে? তখন সে বলে, হ্যাঁ, তোমার মা এখন ভালোই আছে। তবে তোমার মায়ের সবচেয়ে বেশি জরুরি তোমাকে। তুমি যদি তোমার মায়ের কাছে যাও তাহলে তোমার মা অনেক বেশি খুশি হবে। আমি চাই তুমি তোমার মায়ের কাছে যাও, কারণ তোমার মায়ের সত্যিই তোমার খুব প্রয়োজন। তখন সে বলে, আচ্ছা, আমি আমার মায়ের কাছে অবশ্যই যাব। আপনি আমাদের টিকিট বুক করুন। এখানে সে অনেক বেশি কান্না করে আর ক্রিসকে উদ্দেশ্য করে বলে, আমি আজ পর্যন্ত আপনাকে অনেক ভুল বুঝেছি, কিন্তু আজ জানতে পারলাম আপনি অনেক ভালো লোক। তখন ক্রিস বলে, আচ্ছা, এইসব বাদ দাও। তারপর সে চলে যায় তার রুমে। মু গিয়ে তার জিনিসপত্র গুছায় আর সাথে সে সবকিছু এক্সপ্লেন করে দেয় জিনকে। জিনকে সে টেক্সট পাঠায়, কারণ জিনকে তো সে সরাসরি কল করতে পারবে না। সে জানে না জিন কোথায় আছে। এদিকে আমাদের জিনকে দেখানো হয়। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে হসপিটালে অ্যাডমিট ছিল। এইভাবেই ৬ বছর পেরিয়ে যায়। ৬ বছর পর আজ আবারও মুন থাইল্যান্ডে এসেছে। মু থাইল্যান্ডে এসেছে কিছুদিনের জন্য। সে আবারও চলে যাবে কানাডায়। এখানে সে বারবার জিনকে টেক্সট করে, কিন্তু জিন কোনো টেক্সটেরই রেসপন্স করে না। মু আসলে জানেই না জিনের কি অবস্থা, সে কোথায় আছে, কিভাবে আছে, সে কি আদৌ আছে কি না আছে এইসবও জানে না। এদিকে আমরা জিনকে দেখতে পাই, তার ধীরে ধীরে হোশ ফিরছিল। আর এদিকে ডক্টর তার পাশেই বসেছিল। ডক্টর তার পাশে বসেছিল। যখন তার জ্ঞান ফেরে তখনই সে মুয়ের কথা তাকে বলে আর মুয়ের করা প্রত্যেকটি টেক্সট তাকে দেখায়। তখন সে বলে যে আমি এখনই মুয়ের সাথে দেখা করতে চাই। এদিকে মু তার প্যাকিং করছিল, কারণ মু কালই চলে যাবে। যেহেতু সে ৬ বছর পরে ফিরেছিল তাই তার দিন অনেক কম ছিল। সে আসলে এসেছিল জিনের জন্য, কিন্তু জিনের সাথে দেখা করতে পারেনি। তখনই জিনের ফোন থেকে তার কাছে টেক্সট আসে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, সানলে তোমাকে কাল নিয়ে আসবে। তারপর সানলে যখন তাকে ওই জায়গাটিতে নিয়ে যায় তখন সে তাকে বলে, ৬ বছরের ভিতর তুমি কেন আমাকে কিছু বলনি? তখন সে বলে, কি বলতাম, কিছু কি বলার ছিল? তোমার যা শোনার তার মুখ থেকেই শুনে নাও। তারপর আমরা দুইজনকেই দেখতে পাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মানে তাদের চোখে পানি ছিল। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা কতটা কষ্টে আছে। সিন চলে যায় আবারও ৬ বছর অতীতে। যখন মু চলে যায় তার মায়ের কাছে। মু তার মায়ের কাছে গিয়ে তাকে সরি জানায়। বলে, মা, আমার অনেক ভুল হয়েছে, আমি তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। মুয়ের মা বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তো সুস্থই আছি। তার মা তাকে বলে, থেরাপি নিলে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, চল আমরা খাবার খাই। তারপর তারা সবাই একসাথে বসে খাবার খায়। এইভাবেই মুয়ের জীবন যেতে শুরু করে। সে কলেজে ভর্তি হয়। তার প্রত্যেকটি দিন সে জিনকে মিস করত।
মু যেখানে যেত, যা করত সবকিছুই সে জিনের সাথে শেয়ার করত। বলতে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটের খবর সে জিনকে টেক্সট করে জানাতো। কিন্তু জিনের পাশ থেকে কোনো রেসপন্স আসতো না। সে তাকে টেক্সট করে যে, "মা তোমার সম্পর্কে মাঝে, মাঝে জিজ্ঞাসা করে। কিন্তু আমি কি বলবো? কারণ তোমার সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। মাঝে, মাঝে তোমার কথা আমি মায়ের সাথে শেয়ার করি। মা অনেক খুশি হয়। কিন্তু তোমার বিষয়ে তো আমি কিছু জানি না যে তোমাকে বলবো।" এদিকে আমাদের লিয়ানকে দেখানো হয় যে কিনা জিনের সাথে কথা বলে। সে তাকে জানায় যে তোমার সাথে দেখা করার জন্য আমার একজন ডক্টর যাচ্ছে। সে অনেক ভালো ডক্টর। তোমাকে হাঁটতে সাহায্য করবে। কারণ তোমার পায়ের হাড্ডি অনেকগুলো ভেঙে গিয়েছে। এগুলো রিকভার হতে সময় লাগতে পারে। এমনকি নাও হতে পারে। তাই আমি ওই ডক্টরকে পাঠাচ্ছি। ডক্টর তার কাছে যায় আর বলে যে দেখো, এমনও আছে তুমি সুস্থ হতেও পারো, আবার তোমার হুইল চেয়ারের প্রয়োজন হতে পারে। তবে এই চিকিৎসাগুলো অনেক কষ্টদায়ক। তোমাকে কষ্ট সহ্য করতে হবে। এইভাবে তার চিকিৎসা চলমান থাকে। এদিকে আমাদের মুখে দেখানো হয় সময়ের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছিল। এখানে সে ভালোই ছিল কিন্তু তার কমতি ছিল জিনের। সে সবসময় শুধু জিনকে মেসেজ করত, জিনকে মিস করত। কিন্তু জিন সবকিছু জানার পরও তার সাথে কোনো যোগাযোগ করত না। ডক্টর তাকে বলে যে তুমি কখনো হাঁটতে পারবে কিনা এটা আমরা শিওর বলতে পারবো না। তারপরও আমরা চেষ্টা করে দেখতে পারবো। সানলি বলে সে কি কখনো রেস্ট করতে পারবে? ডক্টর বলে সে যদি হাঁটতে পারে এটাই তার জন্য অনেক কিছু। রেস্ট তো অনেক দূরের কথা। তখন সে তার পিকচারগুলো দেখতে থাকে। টেক্সটগুলোও পড়ে। সানলি বলে তুমি এক কাজ করো, তার রিপ্লাই করে দাও। তখন সে বলে আমি কি বলবো? যে আমি কখনো চলাফেরা করতে পারবো না? হুইল চেয়ারের প্রয়োজন হতে পারে? তখন সে বলে দেখো, যা কিছুই হোক মু তোমাকে কখনোই ছেড়ে যাবে না। মু তোমার সাথে থাকাটাই চুজ করবে। তুমি তাকে সব সত্যটা বলে দাও। জিন বলে হ্যাঁ, মু আমার সাথে থাকাটাই চুজ করবে। আমি চাই না সে আমার সাথে থেকে তার সারা জীবন নষ্ট করুক। আমি জানি সে একটি বেটার লাইফ ডিজার্ভ করে। ওইটাই তার পাওয়া প্রাপ্য। আর আমি চাইবো তুমিও যাতে তার সাথে কোনো যোগাযোগ না করো। সে সানলিকে বলে দেয় যাতে মুয়ের সাথে সে কখনোই যোগাযোগ না করে। এদিকে মো জিনকে বারবার মিস করছিল। সে তার টেক্সটের অপেক্ষায় ছিল। কিন্তু তার টেক্সট কখনোই আসে না। ধীরে ধীরে তার সময় এইভাবেই কাটতে শুরু করে। এদিকে জিন নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর অনেক চেষ্টা করছিল। অনেক ইয়োগা, অনেক ব্যায়াম সবকিছুর পর সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এইভাবেই তার দিন যাচ্ছিল। দিনের পর দিন সে বেড রেস্টেই থাকতো। ডক্টর বলে তার প্রবলেম শুধু ফিজিক্যাল না, সাইকোলজিক্যাল। তাই তাকে নিজের ব্রেনের উপর প্রভাব পড়তে হবে। সে যদি চায় সে হাঁটতে পারবে তাহলে সে অবশ্যই পারবে। হ্যাঁ, তবে একটু কষ্ট হবে। কিন্তু সে যদি না চায় তাহলে তাকে প্রতিদিন প্র্যাকটিস করালেও কোনো কাজ হবে না। একদিন তার সাথে দেখা করার জন্য অফিসার লু আসে। অফিসার লু বলে তোমার মামলা তুলে নেওয়া হয়েছে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয় আর জিজ্ঞাসা করে স্যার কিভাবে সম্ভব হলো? তখন সে বলে যেভাবে সম্ভব হওয়ার ওইভাবেই হয়েছে। আমি তোমাকে সবকিছু খুলে বলবো। সবকিছু সম্ভব হয়েছে হিজেং এর জন্য। হিজেং যদি সবকিছু না করতো তাহলে অবশ্যই হতো না। এদিকে আমাদের হিজেংকে দেখানো হয় যে কিনা জিনের সাথে দেখা করতে এসেছিল। সে তাকে বলে যে আমি আজ পুলিশের কাছে সারেন্ডার করব। সব সত্যটা বলে দিব। ওয়াং আপনার সাথে কি কি করেছে সবকিছু। আমি চাই না তোমার সাথে আমি এইভাবে হেরে যাই। আমি চাই তোমার সাথে রেস খেলে যাতে আমি জিততে পারি। আর তোমাকে অনেক শুভকামনা রইলো। তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও। তখন সে বুঝতে পারে হিজেং তার কতটা উপকার করেছে। পুলিশ অফিসার লুন তাকে জানায় যে আসলেই হিজেং যদি তাকে হেল্প না করত তাহলে এই পুরো গ্যাংটাকে সে কখনোই ধরতে পারত না। এই গ্যাংটিকে ধরার পেছনে সবচেয়ে বেশি হাত রয়েছে তার। সে নিজেকে সারেন্ডার করেছে, সাথে সবকিছু সারেন্ডার করতে সাহায্য করেছে। ওয়াংকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিলাম। ওয়াং চেষ্টা করেছিল এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু সে কোনোভাবেই পালাতে পারেনি। আমরা তাকে ধরে নেই, তার বিরুদ্ধে যত প্রমাণ ছিল সবকিছু অ্যারেঞ্জ করে নেই। এর কারণে মূলত তোমার এই মামলাটি তোলা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, এখন তুমি সুস্থ হলে যে কোনো কাজ খুব সহজেই করতে পারবে। ওয়ানের বাতিজা স্বীকার করে নিয়েছে। সে পার্টসগুলো পরিবর্তন করেছিল। তুমি ভালো পার্টস লাগিয়েছিলে, সে খারাপ পার্টস লাগিয়ে দিয়েছিল। এই কথা শুনে তো সে কান্নাই করে দেয়। মানে এতদিন পর তার এই মামলাগুলো শেষ হলো। সে একটু মুক্তি পেল। তারপর অফিসার এখান থেকে চলে যায়। জিনের কাছে মুয়ের মেসেজ আসে, কিন্তু সে মেসেজের রিপ্লাই করতে চেয়েও রিপ্লাইটি করতে পারে না। কিভাবে করবে? তার পায়ের কথা মনে পড়ে যায়। এই পা নিয়ে সে মুয়ের সামনে যেতে চায় না, যার কারণে সে কোনো রিপ্লাই করে না। নিজেকে সে কন্ট্রোল করে ফেলে। মনে মনে ভাবে আমি এ পা নিয়ে কখনোই মুয়ের কাছে যাব না। সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে তারা দুইজন বসে গল্প করছিল। মু তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি মিশন শেষ? আসলে সে অনেকদিন পরে তাকে দেখার কারণে অনেক বেশি কান্না করছিল। তখন জিন
জিন তার রেসপন্স করে যে হ্যাঁ, অলমোস্ট শেষ, পুরোপুরি এখনো শেষ হয়নি। তবে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তখন মু তাকে বলে, "তুমি কি জানো আমি তোমাকে অনেক বেশি মিস করেছি।" সে যখন তার হাত ধরতেই যাবে, জিন তার হাত সরিয়ে ফেলে। তারপর সে কফির কাপে হাত দেয়। এখানেই আমাদের এই পার্টি শেষ করে দেওয়া হয়। আসলে তাদের কতদিন পর দেখা হচ্ছে এটা আমি সঠিক বলতে পারব না। এখানে লেখা 6 ইয়ার, আপনারা কি কেউ বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।